রিজিকের মালিক তো আল্লাহ, আপনার প্রভু ছাড়া কেউ আপনাকে দেওয়ার কিছু নেই। আমি এখানে শয়তানকে কোনোভাবেই জয়ী হতে দিব না, অ্যালাউ করব না। আর আমাদের প্রধান শত্রুই হচ্ছে শয়তান। আমার বাচ্চার বাবা যদি আমার সম্পদের 50% পেয়ে যায় তো অসুবিধা কি? আমি কি এটার জন্য মরে যাব? প্রথমবার সে এরকম চ্যানেলে বসে পড়েছে। বন্ধু রে বন্ধু রে, দেখা দাও না কথা কানা আমি নাকি অনেক লোভী, আমি গ্রিডি উইম্যান। লোভ করে কি পেয়েছি এটা কাউন্ট করতে হবে। প্রিয় দর্শক, আনন্দ আড্ডার আরো একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য দুজন মানুষ রয়েছেন। একজনকে আমরা সবাই চিনি, আরেকজনকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চিনবো। চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। স্বাগত আপনাদের আনন্দ আড্ডায়। থ্যাংক ইউ। আপনাকেও স্বাগত আনন্দ আড্ডায়। ও নাইস। আচ্ছা, একটু তার পরিচয়টা জানতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই। আমার ছোট কন্যা সাফিয়া নূর। কেমন লাগছে আনন্দ আড্ডায় এসে? ভালো, নাইস। সামনে ঈদ, এই মুহূর্তে আসলে সবার একটু ব্যস্ত যায়। তার মধ্যে আবার শীতকাল, আরো মানে বিশেষ করে যারা সঙ্গীত শিল্পী স্টেজ পারফরমেন্স করে তাদের জন্য একটু ব্যস্ত সময়। আপনার এই সময়টা কেমন কাটছে? ব্যস্ততার মধ্যেই আছি, কাজের মধ্যে আছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের তো পুরো বছর জুড়ে টুকটাক কাজ থাকে, কিন্তু সিজন মানে উইন্টার সিজনে আমাদের স্টেজ পারফরমেন্সটা একটু বেশি করতে হয়। তো প্রতিনিয়তই ব্যস্ত আছি। আর পাশাপাশি কিছু স্টুডিওতে মানে রেকর্ডিং থাকছে, এবং সেগুলো আসলে টাইমটাকে মেনটেন করে করতে হচ্ছে, কারণ তাদের টাইম অনুযায়ী শিডিউলটা দিতে পারছে না, কারণ হুটহাট শো ঢুকে যাচ্ছে। শীতকালে এই সময়টা আসলে সাধারণত সঙ্গীত শিল্পীদের অনেক ব্যস্ত সময় কাটে আমরা জানি, কিন্তু রিসেন্ট সময়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় কনসার্ট বন্ধ হচ্ছে, জেমস ভাইয়ের কনসার্ট বন্ধ হচ্ছে, এছাড়া অনেকের কনসার্ট বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে কি একটু কোনো কারণে শঙ্কিত কিনা বা শঙ্কার একটা জায়গা আছে কিনা? আমি কোনো কিছু নিয়ে খুব বেশি টেনশন করি না। সবসময় একটা জিনিস মনে করি যে রিজিকের মালিক তো আল্লাহ। আমার যেটা আমার কাছে আসার দরকার সেটা আসবেই। তো আমার যেহেতু কর্মের জায়গা এটা, তা আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত আছি। যেটা হওয়ার সেটা ঘটবে, সেটা আমরা কেউ থামাতে পারবো না। আপনার সাথে এরকম হয়েছে যে আপনার শো এর হ্যাঁ, আমার অনেকগুলো শো ক্যান্সেল হয়েছে, বাট সেটা নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু এই যে বারবার শো ক্যান্সেল হচ্ছে, কনসার্ট বন্ধ হচ্ছে, একজন শিল্পী হিসেবে আপনি আসলে কিভাবে দেখছেন? শুধু আমি কেন, প্রত্যেকটা শিল্পীরই এটা টেনশনের বিষয়। তবে আমি মনে করি যে খারাপের পরে তো ভালো কিছু হয়, ওটার অপেক্ষায় আছি। কেন হচ্ছে আসলে আপনার কাছে কি মনে হয়? এটা তো আপনারা বেশি ভালো জানেন। না, ডেফিনেটলি আমরা জানি, কিন্তু আপনার কাছে একটু জানতে চাই আসলে যে আপনি কিভাবে জানেন। যেহেতু পলিটিক্যাল বিষয় এটার সাথে জড়িত, সো নো কমেন্টস। ওকে, একটু সেফ জোনে থাকার চেষ্টা আর কি। না, সেফ জোন। আমি কখনোই কোনো এমন কিছু নিয়ে কথা বলতে চাই না যেটা আমার সাবজেক্ট নয়, যেটা আপনার সাথে তো রিলেট, আমার রিলেটেড হলেও সবকিছুর তো একটা টাইম আছে, অপেক্ষা করা উত্তম। আমরা একটু সাফিয়ার কাছে জানতে চাই। তুমি তো গান করছো, আমরা যতদূর শুনেছি, রাইট? তুমি কি গান শিখছো? কার কাছে? তোমার মার কাছে? তোমার মা তোমাকে গান শেখায়? আচ্ছা, কেমন লাগে তোমার গান শিখতে, গান করতে? ভালো লাগে? তুমি কি একদিন বড় হয়ে মার মতো শিল্পী হবে? সত্যি? আচ্ছা, কেন তোমার কাছে শিল্পী হতে কেন ইচ্ছে হয়? মা গান গায়, মা টাকা পায়, আমিও চাই আমার মায়ের মতন। তুমি ওদেরকে কি গান শোনাবো আজকে? এক নয়ন তো দেখে না রে, আরেক নয়নে, তবু দুই নয়নে খুঁজে আমার প্রাণের রে বন্ধু রে, দেখা দাও না কথা কানা রইলা বন্ধু রে বন্ধু রে, দেখা দাও না কথা কানা রইলা বন্ধু রে। তুমি আমার মেয়েকে কঠিন কঠিন কোশ্চেন করছো কেন? আমি সহজ প্রশ্ন করছি তো। না, তো সহজ করে উত্তর দিচ্ছি। না, সে তো এটার সাথে ইউজড তো না, এবং এই প্রথমবার সে এরকম চ্যানেলে বসে পড়েছে। সে আমার সঙ্গে এমনি আসছিল, তারপরে তার হঠাৎ করে মনে হচ্ছে আম্মু গান করবে, আমিও গান করব। না, এটা খুব ভালো হয়েছে। ওর জীবনের প্রথম টেলিভিশন শোটা আজকে আমার সাথে। ইজি কোশ্চেন প্লিজ। ওকে, আমরা সালমা একটু জানতে চাই আসলে, আমরা তো সবাই জানি আপনার শুরুটা
তারপরে আপনার বেড়ে ওঠা সবকিছু জানি, তবুও একটু জানতে চাই আসলে, একটু আমরা পেছনে ফিরতে চাই আর কি। আপনার যখন কুষ্টিয়া সেই সময়টা, কুষ্টিয়ার দৌলতপুরে আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, সেই গল্পটা একটু জানতে চাই, সেই সময়টা কেমন ছিল? ছোটবেলাটা তো প্রত্যেকটা মানুষের জন্যই অনেক স্মরণীয়, এবং বড় মানুষদের কাছে যখনই জিজ্ঞেস করবেন তাদের কাছে তারা সবসময় বলবে যে যদি ছোটবেলায় ফিরতে পারতাম। এটা সবারই চাওয়া, কিন্তু সবার চাওয়া শোনা আর কি। তো আমার ব্যতিক্রম কিছু না, আমারও সেম। আমার ছোটবেলাটা একদম অন্যরকম ভাবে কেটেছে। আমি তারাগুনিয়া দৌলতপুর থানা গঙ্গারামপুর গ্রামে বড় হয়েছি। খুবই দুষ্টু চটপটি টাইপের একটা, মানে প্রাণবন্ত। আমি খেলাধুলা, দৌড়াদৌড়ি এবং তারপরে স্কুল এবং গানের ক্লাস। উস্তাদ শফি মন্ডলের কাছে আমার প্রথম গানের হাতেখড়ি, এবং গুরুজির কাছে প্রতিদিনই সপ্তাহে 2টো দিন আমাকে ক্লাসে যেতে হতো, মানে মিস নেই সেই ছোটবেলা থেকে, 4 বছর বয়স থেকে। বাবা নিয়ে যেতেন, মাঝে মাঝে বড় ভাই নাহরুল ইসলামও আমাকে সঙ্গে নিয়ে মানে অনেকবারই নিয়ে গিয়েছেন ভাইয়া। তো বাকি অনেক গল্পই আছে। তো বাবার ইচ্ছা ছিল গানের শিল্পী, এবং আমার ছোট ভাই জয়নুল আবেদিন জয়, ওকে ডক্টর বানানোর ইচ্ছা ছিল। তো আমি আমার স্বপ্নটাকে, বাবার স্বপ্নটাকে আমার মধ্যে গড়ে তোলার চেষ্টা করেছি, গান করার চেষ্টা করেছি, এবং আমার গান করতে ভালো লাগতো। মানে ক্ষুধা লাগলে যদি একবেলা খাবার আমি নাও খেলে আমার অত একটা খারাপ লাগতো না, কিন্তু গান যদি গাইতে না পারতাম অস্থির হয়ে যেতাম। এটা একটা বিরাট কষ্ট আমার ভিতরে কাজ করতো। তো এরপরে তো ক্লোজ আপ ওয়ান আমার টার্নিং পয়েন্ট। আমার মিজান মামা প্রথম রেজিস্ট্রেশন করে দেয় খুলনাতে, এবং কুষ্টিয়া থেকে খুলনাতে গিয়ে অডিশন দিয়েছি। হ্যাঁ, খুলনাতে। সো নাহারুল ভাই এবং আমার বাবা আমাকে নিয়ে গিয়েছিলেন। তারপরে আসলে পুরো বাংলাদেশ বলবো যে যে যেখানে যেভাবে পেরেছে আমাকে সহযোগিতা করেছে, এবং ছোট মানুষ ছিলাম তো সবার একটা সিম্প্যাথি, ভালোবাসা এবং আদর স্নেহ অনেক বেশি কাজ করেছিল। আমার গান যেমন আমি গাইতে পারছি, সকলের আসলে চেষ্টার কারণে আজকের এই অবস্থান আমার। আপনি যখন ক্লোজআপে গান করছেন তখন তো আসলে খুবই দারুণ একটা সময় ছিল সে সময়। আমরা দেখেছি গ্রামে গঞ্জে হচ্ছে সিডি বিক্রি হতো তখন আপনার গানগুলোর, মানুষজন শুনতো, হাটে বাজারে গানগুলো বাজতো। জনপ্রিয়তা যখন পাওয়াটা সেখান থেকেই পাওয়া শুরু হলো। তো ওই সময়টা আসলে কেমন ছিল আপনার জন্য? ওই সময়টা আসলে বয়স অনেক অল্প, মাত্র 12 বছরের কন্যা আমি। ওই সময় আসলে বোঝার বয়সটা তো একেবারেই কম। এত এত বড় বড় গুণী গুণী সব শিল্পীদের মাঝে আমি একটা পুচকি মানুষ। তবে আমি শিখেছি। আমি আসলে ওই সময়টা তো আসলে মানে একটা ব্যাপার কি ছিল যে গুণীজনরা বসে থাকলে চুপটি করে বসে বসে শুনেছি, শেখার চেষ্টা করেছি। এখন অবশ্য পরিবেশ ভিন্ন হয়ে গিয়েছে, বাট ওই সময়টা পাওয়ার কারণে আমি নিজেকে অনেক লাকি বোধ করি যে অ্যাটলিস্ট কিছুটা সময় গুণীদের কাছ থেকে কিছু শেখার আমার সুযোগ হয়েছে। না শিখতে পারলে তো আসলে জীবন ততটাই কঠিন হতো আমার জন্য। হয়তো বা অনেক কঠিনের মধ্যে দিয়েও আমি সহজ করে নিতে পারি, কারণ কিছুটা হলেও সবার কাছ থেকে সেই শেখার জায়গাটা আমার ছিল, এই পরিবেশটা ছিল। এই জন্য একটা বিষয় জানতে চাই আসলে, সেটি হচ্ছে যে ওই সময়টা সালমার যে পরিমাণে অডিয়েন্স ছিল, যে পরিমাণে ভক্ত ছিল, যে পরিমাণে শ্রোতা ছিল, তো সময়ের পরিবর্তনের সাথে সাথে সেটা বোধহয় কিছুটা কমেছে আমার কাছে মনে হয়। আপনার কাছে মনে হয় যদি কমে থাকে সেটা আসলে কি কারণ? সেটা কি আপনার? না, আমার এটা কখনোই মনে হয়নি। কারণ আপনি যদি আমার পেজ ফলো করেন, সালমা আক্তার, আমার পেজের ফলোয়ার ছিল মাত্র 3 থেকে 4 লক্ষ, এখন প্রায় 40 লাখের কাছে। তারপরে আমি আগে যেভাবে কাজ করেছি, আমার গানের সংখ্যা ছিল 100 গান, এখন আমার 800 গান। এভরিডে আমি কাজ করছি, স্টেজে যাচ্ছি, দর্শক গ্রহণ না থাকলে আমি কাজই করতে পারতাম না, আমাকে ঘরে থাকতে হতো। আমার জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে, কিন্তু মিউজিকের যাত্রাটা কখনো থেমে থাকেনি। কারণ আমি ছোটবেলা থেকে
গানটাই তো শিখেছি, হুম। এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার ঘর। সো সেই জায়গা থেকে দর্শকের বিষয়টা হয়েছে যে বিভিন্ন টাইপের দর্শক অ্যাড হয়েছে। আমি আগে অনলি ফোক গান করতাম, এখন সব ধরনের গান করি, বরং দর্শকের জায়গাটা আরো বৃদ্ধি হয়েছে। অনেক গানই আছে পুরাতন গানগুলো এখনকার জেনারেশনের আর্টিস্টরা বারবার স্টেজে গাচ্ছে, দর্শকও বারবার ওই গানগুলো শুনতে চাচ্ছে। এখন সেটা পরিচিত গান, মানুষ শুনলে তাদের ভালো লাগে। সালমা, আমরা গান নিয়ে তো কথা বললাম, আমরা একটু সালমার বর্তমান মানে জীবনধারা, তার লাইফস্টাইল, তার ব্যক্তিগত জীবন, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আসলে সম্প্রতি একটা খবর সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং গণমাধ্যমে এসেছে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে। আসলে একটু বিষয়টা জানতে চাই, আসলে ডিভোর্সের যে বিষয়টা, সেটা আসলে মানে কেন, কিভাবে আসলে হলো? আমি এটা নিয়ে তো একেবারে কোথাও কোনো কথা বলিনি, এটা সব জায়গায় নিউজ গিয়েছে, আপনারা জানেন। সো এটা নিয়ে একেবারেই কথা বলতে চাচ্ছি না। এটার আরেকটা রিজন হচ্ছে ওই মানুষটাকে আমি অনেক ভালোবাসি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমার মরণকালীন সময়ও আমি তাকেই ভালোবাসবো, কারণ আমি মনে করি যে একটা মানুষ যখন ভালোবাসে কাউকে, সো ভালোবাসার পরিবর্তনটা কিন্তু হয় না, খুব কম হয়। অনেকে অনেক রকমের সংজ্ঞা দিতে পারে, কিন্তু আমার সংজ্ঞা অনুযায়ী মানুষের ভালোবাসার পরিবর্তন হয় না, খুব কম, মনের পরিবর্তন হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো বললেন আপনি প্রচন্ড ভালোবাসেন, সেও তো নিশ্চয়ই আপনাকে ভালোবাসে। সেটা তাকে জিজ্ঞেস করতে হবে। আমি ধরে নিচ্ছি, কিন্তু না, ধরে নেওয়া না। আচ্ছা, ওকে, আমি আমি বিষয়টা অ্যাভয়েড করলাম। আপনি তাকে ভালোবাসেন, কিন্তু তাহলে আসলে ডিভোর্সের যে কারণটা, আমরা থাকে না, মানুষের ব্যক্তিগত জীবনে অনেক বিষয় থাকে আসলে, কিন্তু যদি আসলে আপনার অডিয়েন্স যারা, তারা আসলে জানতে চায় আসলে তাদের জন্য আসলে কি বলার আছে, বা কেন আসলে আসলে আমি মনে করি যে একটা মানুষকে ভালো মন্দ লাগার তো অনেক ব্যাপার স্যাপার আছে। না, আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের তো ব্যক্তিগত একটা লাইফ আছে, সেখানে আমার তো মিউজিক্যাল জার্নিটা অনেক বড় একটা জার্নি। আমরা এটা নিয়ে যদি অনেক কথা বলি তাহলে অনেক কথা বলতে পারবো। আমরা মনে হয় আড্ডা দিলে আমরা মিউজিক নিয়ে আড্ডা দিই। আর ব্যক্তিগত জীবন আসলে যেহেতু আমার জায়গা থেকে আমি কোনো কিছু বলিনি বা কোনো কিছু করিনি, তার মানে এটা তো আমার ডিসিশন না। অন্য একজন থার্ড পার্টি যদি আমাকে নিয়ে কিছু বলে তাহলে সেটা তাকে কোশ্চেন করতে হবে এবং এখানে তাকে ডাকতে হবে। আপনি কি চান সংসারটা আসলে মানে কন্টিনিউ করতে, মানে আপনার সব থেকে বড় কথা হচ্ছে যে যারা আমাকে চেনে, আমার ভক্তরা থেকে শুরু করে আমার পরিবার, আমার মিউজিকের মানুষজন, তো সবাই জানে যে এই সংসারটার পরে আমি কতটা এফোর্ট দিয়েছি। তো সবকিছু মিলিয়ে আমি চাই যে উনি অনেক ভালো থাকুক, সুন্দর থাকুক, কারণ আমার সাফিয়ার বাবা উনি, এবং তার ফেসটা তো তার বাবার মতো। তো আমার ভালোবাসার মানুষ এবং আমার কন্যার বাবা, তাকে একটা বাজে মন্তব্য করলাম, ও তো বড় হবে, এই স্টেটমেন্ট গুলো তো আপনাদের ক্যামেরাতে বন্দি থাকবে। আমি তো আমার কন্যার কাছে কোনোভাবে ছোট হতে পারবো না। সে বলবে যে আম্মা তুমি তো মিডিয়ার একজন পার্সন ছিলে, এই জন্য আমার বাবাকে এইভাবে পচিয়েছো। তো আমি ছোটবেলায় ছোট সালমা অন্য আরেকটা মানুষকে নিয়ে কি কি বলেছে সেটা আলাদা জীবন, কিন্তু 2026 সালটা আমার জন্য একটা নিউ বছর, একটা নিউ নতুন করে হয়তোবা সালমার জন্ম হলো। আমি এই সালমা যদি কান্নাও করে সেটাও ঘরের মধ্যে, বাকি টাইমটা শুধু আমি হাসতে চাই, গান করতে চাই, আমার মেয়েদেরকে মানুষ করতে হবে, ওদের একটা সুন্দর জীবন দিতে হবে, এবং আই হ্যাভ এ লট অফ রেসপন্সিবিলিটি। আমার বাবা মা আছে, আমার ছোট ভাইটা আছে, আমার তো মানে আমি সোশ্যাল ওয়ার্ক করি, আমি স্নেহা অ্যান্ড সাফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান। তো আমি সাধারণ মানুষের জন্য কাজ করি, কোমলমতি শিশুদেরকে নিয়ে কাজ করি। আমি যদি ভেঙে পড়ি তাহলে তো এই কাজগুলো কে করবে? সো আমি আমার জায়গার থেকে আমি চাই যে আমাকে ভালোবাসুক বা না ভালোবাসুক, আমি ভালোবাসি, আর আমি ভালোবাসা দিয়েই বিশ্বকে জয় করা যায়। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে চাই।
Nice. একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, একটা এডিশনাল প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা রিসেন্ট সময় দেখি যে আমাদের ইন্ডাস্ট্রির অনেকেরই সাথে এই শব্দটা সম্ভব ডিভোর্স শব্দটা আসলে জড়াচ্ছে, এবং এগুলো নিয়ে বেশ মানে বাইরের মানুষ যারা যারা মিডিয়া বা ইন্ডাস্ট্রির বাইরে তারাও বেশ আলোচনা সমালোচনা করে আসলে। তো এই যে আসলে আর্টিস্টদের সাথে জীবনের সাথে বারবার ঘটে যাওয়া বিষয়গুলো আসলে তাদের কাজে আসলে কোনো ইফেক্ট ফেলছে কিনা, সে কি মনে হয়? অনেক মানুষজন অনেক কমেন্টস করে, এটা কমেন্টসটা তো আসলে আমরাও করছি, আপনি করছেন, আমি করছি, আরেকজন করছে। তো ব্যাপারটা হচ্ছে এটার জন্য আপনাকে আসলে কোর্টে যেতে হবে, সুপ্রিম কোর্টে যাবেন, জজ কোর্টে যাবেন, যে দেখবেন যে কি পরিমাণ বাংলাদেশে ডিভোর্স হচ্ছে, মিডিয়া পার্সনের কতগুলো ডিভোর্স হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন শিল্পী সংখ্যা কত এই পুরো বাংলাদেশ জুড়ে, ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তারা কয়জন, হাতে গোনা ধরেন আপনি 100 জন বা 200 জন বা 300 জন বা 500 জন, এই 20 কোটি জনগণের মধ্যে 500 জন মানুষ, 500 জন আলাদা আলাদা পরিবার থেকে এসেছে, আলাদা আলাদা ডিস্ট্রিক্ট থেকে এসেছে, কিন্তু হিসাব হচ্ছে মিডিয়া। কেন সাধারণ ফ্যামিলিতে কি ডিভোর্স হচ্ছে না? আপনার আশেপাশে আপনার পরিবার বা আপনার আত্মীয় স্বজন হচ্ছে, সেটা নিউজ হচ্ছে না। ওই পরিবারে মেয়েদের পুরো আঙ্গুলটা বেশি করে তুলে ধরা হয়, কারণ যেহেতু আমরা একটা মুসলিম দেশে বসবাস করি। আমি মনে করি যে দর্শক শ্রোতাদের বলবো যে আসলে একটা মানুষের তো ব্যক্তিগত জীবনটা, ওই মানুষটাকে তো আপনারা দেখেননি বা জানেন না, বা তাদের সঙ্গে তো আপনার মেশা হয়নি। হুট করে কাউকে নিয়ে আসলে কমেন্টস করাই উচিত উচিত না। আর্টিস্টদের ক্ষেত্রে আসলে মানে আন্ডারস্ট্যান্ডিং, মানে যদি কেউ মিডিয়ার বাইরে কাউকে বিয়ে করে সেক্ষেত্রে কি আসলে আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম হয়, যে মানে বোঝার ক্ষেত্রে আসলে কোনো না, অসুবিধা এটা হয়? মিডিয়া না, যে কোনো জায়গাতেই হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। আহ, এখন আসলে আপনি কি চিন্তা আমাদের করেন? মনে হয় যে দৈনন্দিন আমাদের মানুষের মেবি মানুষ একটুতেই ধৈর্যহারা হয়ে যাচ্ছে, এটাও হতে পারে। আপনার ডিভোর্সের ব্যাপার নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো ধরনের আপনাকে মানে কিছু বলেছে কিনা, বা না, আমি তো কিছু করিনি, তা আমাকে কেউ কিছু কেন বলবে? আমার পরিবার থেকে তো কিছু বলা হয়নি, তারা দেখেছে তাদের মেয়ে কতটা পরিশ্রম করেছে। ওকে, আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলি। সেটি হচ্ছে যে বর্তমান সময়ে রাজনীতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সামনে নির্বাচন আছে, অনেক শিল্পীদেরকে আমরা দেখি নির্বাচন বা রাজনীতিতে ইনভলভ হতে। আপনার মিউজিক ইন্ডাস্ট্রি অনেককেই আমরা দেখেছি। আপনার কি কখনো রাজনীতি করার কিংবা সংসদ নির্বাচন করার কোনো ইচ্ছা আছে কিনা, বা কোনো ধরনের নির্বাচন করার? দেখেন, আমি মনে করি যে একজন শিল্পীর শিল্পী পরিচয় নিয়ে থাকা উচিত। আর কারণ আমাদের দেশের জনগণ হুট করে মানুষকে যেমন আসমানের চাঁদও বানায়, আবার হুট করে চাঁদ থেকে নামিয়ে ফেলতেও দেরি করে না। তো আমার মনে হয় যে যার যার কর্মে তার তার ব্যস্ত থাকা উচিত। ছোট মুখে বড় কথা বলবো না, তবে আমার ওইরকম, আমি মনে করি যে রাজনীতি করা উচিত, পলিটিক্স করা উচিত, কিন্তু সেই জায়গাটা যে মানুষটা যোগ্য সেই মানুষটারই আসলে রাজনীতি করা উচিত। যেমন আপনি আইন নিয়ে পড়াশোনা করেছেন, আপনি একজন মেম্বার অফ পার্লামেন্টের আসলে কাজ কি? আইন পাশ করা। এবং আইন নিয়ে যদি উনি না জানেন, না গবেষণা করতে জানেন, তাহলে তো মুশকিল। তো আমার পড়ার সৌভাগ্য হয়েছে, যেহেতু আমি ব্রিটিশ ল পড়েছি, তো আমি মনে করি যে এটা পড়াশোনা করছি বলেই যে আমাকে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নাই। এটা আমার একটা পছন্দের জায়গা, এবং আমার যদি 10 জন ফ্রেন্ড থাকে, আমার 10 জন আমার ফ্রেন্ডদের মধ্যে 9 জনই ব্যারিস্টার, শুধু আমি বাদে, বিকজ আমি মন দিয়ে সংসার করেছিলাম। তো আমি এবং এই যে আমার হচ্ছে টুকটুকি বুড়ি, ওই সময় আমার এক্সামের টাইমিংয়েই, তো তার কারণে আমার মনে হচ্ছে যে না, আমি আমার সন্তানদেরকে নিয়ে পুরো পৃথিবীতে ডানা মেলে উড়বো, ওদের জন্যই তো দুনিয়াতে সবকিছু। তো
আমার বাড়িগুলো করা হয়নি, তবে আমার ইচ্ছা আছে, এটা অবশ্যই আমি এই স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। তাহলে আমরা ভবিষ্যতে ব্যারিস্টার সালমাকে দেখতে পাচ্ছি। না, সেটা এইভাবে বলবো না, তো আই উইল ট্রাই। শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ। একটা বিষয় একটু আমি জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখি না যে এখনকার সোশ্যাল মিডিয়াটা আসলে কেমন যেন একটা অদ্ভুত হয়ে গিয়েছে। প্রত্যেকটা নিউজ, প্রত্যেকটা কন্টেন্টের নিচে আমরা ম্যাক্সিমাম সময় নেগেটিভ কমেন্ট গুলো বেশি দেখছি আসলে। তার মধ্যে আর্টিস্টদের ক্ষেত্রে যদি মানে তাদের লাইফে যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে আসলে নেগেটিভ কমেন্টের বন্যা বয়ে যায়। আপনার কোনো পোস্টে বা কোনো নিউজের পোস্টে যখন আপনাকে নিয়ে নেগেটিভ কমেন্ট হয়, সেগুলো আপনি কখনো দেখেন বা দেখে আসলে অনুভূতিটা কেমন হয় আসলে? না, আমি অনুভূতি বলতে অনেক সময় তো অনেক নেগেটিভ হয়, অনেক নেগেটিভ বলতে অনেকেই জানলো না, অনেকেই বুঝলো না, একটা কথা বলে ফেলে। যেমন আমি অনেক জায়গায় অনেক কমেন্টস পেয়েছি যে আমি নাকি অনেক লোভী, আমি গ্রিডি উইম্যান। তো ওই জায়গা থেকে আমার মাঝে মাঝে আমার মনে হয়েছে, আচ্ছা তো লোভ কি করলাম, লোভের জায়গাটা কোথায় গেল, সেটা একটু চিন্তার বিষয় যে আসলে লোভ করে কি পেয়েছি, এটা কাউন্ট করতে হবে। সব থেকে এমন কোনো কমেন্ট আছে যেটা আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, যে কমেন্টের কারণে আপনি মানে ভিতর ভিতর অনেক কষ্ট পেয়েছেন? দেখেন, আমি আসলে এটা নিয়ে না খুব একটা যে ভাবতে ভাবতে পাগল হয়ে যায় তা কিন্তু নয়। সাময়িক একটা খারাপ লাগা কাজ করে, কিন্তু আমি যখন দেখি যে আমার একটা পরিবার আছে যেখানে 40 লাখ মানুষ আছে, সেখানে অলওয়েজ আমাকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন দেখেন, হাতের 5টা আঙ্গুল তো সমান নয়, কেউ আপনাকে ভালো বলবে? আপনার পরিবারেরই কি সব সদস্য আপনাকে পছন্দ করে? করে না। আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি সবাই আপনাকে পছন্দ করে? করে না। তো এটা জগৎ, আপনাকে 10 জন খারাপ বলবে, 20 জন ভালো বলবে, এটাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। পৃথিবীতে তৈরি হয়েছে সাদা কালো, আধার আলো, এভাবেই তো নেগেটিভ পজিটিভ। তো যেখানে পজিটিভ থাকবে সেখানে নেগেটিভ থাকবে, এটাই নিয়ম। এবং এই নিয়ম অনুযায়ী আমি মনে করি যে আপনি অন্যের কথায় মানে এত বেশি মাথা ঘামালে তো আপনার জীবন তো পড়ে থাকবে না। ওটাকে হাইট করেন, ওটাকে সরিয়ে ফেলেন, আপনি আপনার কাজ করেন। আপনি আপনার কাজ করলে, আজকে যদি আমি সালমা না হতাম, আজকে এই জায়গাতে আমি না থাকতাম, তাহলে আমাকে নিয়ে কেউ কমেন্টস করতো না। ইনফ্যাক্ট আমি আমার বাড়িতে খাচ্ছি না খেতে পারছি, পোশাক আছে কি পোশাক নেই, সেটা নিয়েও কারো মাথা ব্যথা থাকতো না। তো আপনি একজন সমাজের একজন মানুষ, যে আপনাকে চেনে জানে, তাকে নিয়েই আসলে সমালোচনা হয় না। আপনি যদি কোনো সাবজেক্ট না হতেন, তাহলে আপনাকে নিয়ে কোনো মানুষের মাথা ব্যথা থাকতো না। তো আপনি নেগেটিভিটিটাকে এত প্রমোট করার কিছু নেই, অলওয়েজ বি পজিটিভ। আমাদেরকে হাসতে হবে। কেউ আপনাকে দুঃখের কথা বললে আপনি যদি কাঁদা শুরু করেন, তাহলে ইউ আর ভেরি ইমোশনাল। আপনাকে কাঁদতে হবে একমাত্র আপনার রবের দরবারে। আপনি কি চান? আপনি কি চান? আপনি যেটা চাবেন আপনার রবের কাছে চান। আর ছোটবেলায় আমরা জানি কার কাছে চাইলে পাবো, বাবা এবং মার কাছে। তো আমরা কোনো কিছু হলে কান্নাকাটি, আম্মু এটা এনে দাও, কিনে দাও। তো তারপরে বড় হওয়ার পরে আপনি কার কাছে চেয়েছেন? বড় হওয়ার পরে আপনার একাকিত্ব তৈরি হয়েছে, যদি আপনি নিজের মধ্যে সেই উপলব্ধি বোধ করেন, তাহলে আপনার মনে হবে যে আপনাকে আপনার প্রভু ছাড়া কেউ আপনাকে দেওয়ার কিছু নেই। পুরো পৃথিবীর মালিক তো উনি, তো উনিই আপনাকে দেবেন। যে যার ধরবে তার প্রভুর কাছেই কিন্তু চাচ্ছে, অন্য কিন্তু কারো কাছে চাওয়ার কিছু নেই। সালমা, একটা প্রশ্ন একটা করতে চাই, যেটি হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় দেখেছি একটা পার্ক করেছেন আপনার ময়মনসিংহের ভালুয়াঘাটের একটা পার্ক। সেই পার্কটা কি আপনার নিজস্ব মালিকানা নাকি আপনার প্রাক্তন স্বামী বা হাজবেন্ড দিয়ে আপনারা যৌথভাবে করেছেন? আচ্ছা, বিজনেস প্রপার্টি নিয়ে আসলে কথা বলা উচিত না ক্যামেরার সামনে, তারপরেও ছোট্ট করে বলছি। আসলে ছোট্ট একটা জীবনের মধ্যে তো কিছু না কিছু সঞ্চয় করতেই হয়, কাজ করতে হয়, কারণ অনেক কিছুই তো আছে। আমাদের দেশে মনে করেন যে সারা পৃথিবীতে এত এত নাগরিক আছে, তাদের কিন্তু চিকিৎসা বলেন, ওদের দেশে ইন্স্যুরেন্স থেকে শুরু করে সবকিছু করা থাকে। এবং আপনি যদি অসুস্থ হন, লন্ডন বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এটার দায়িত্ব কিন্তু সরকারের। আমার দেশের মানুষ, তার দায়িত্ব শুধু তার নিজের। তো এই জন্য ব্যবসাটাও আপনার নিজের হতে হবে।
আর আরেকটা ব্যাপার কি, এখানে আসলে সরাসরি সরকারকে দোষ দেওয়া যায় না, কারণ আহ, দেশের বাইরে একটা আপনি বিজনেস করবেন, বিজনেসের 60% ট্যাক্স দিয়ে দিতে হয় সরকারকে, 40% ওনারের থাকে। হুম। তো সরকার সব নেয়, এই জন্য সরকারের দায়িত্ব। এরকম সিস্টেমটা যদি আমাদের দেশেও চালু হতো, যে আমরা অসুস্থ হই বা যাই কিছু হই, সরকারের কাছে গেলে সরকার কিছু অনুদান দিলে যেন সেটা ভিক্ষা হিসাবে কাউন্ট করা না হয়, এটা সবার জন্য হওয়া উচিত একটা দেশে। তো আমি ওই একটু একটু করে ল্যান্ড কেনা হলো। ল্যান্ড কেনার পরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো, সারা জীবন তো আর গান করতে পারবো না, কারণ আমার মিউজিকটা তো আমার বয়সের সাথে, সুরটা তো বয়সের সাথে, যত বয়স হবে একটা সময় যেহেতু ওই এনার্জিটা নাও থাকতে পারে। তো আমি আমার একটা বিজনেস রাখতে চাই যেখানে আমি আহ, ছোট একটা ব্যবসা থাক না। তো ওই ল্যান্ড কিনলাম। তো ও আমার সঙ্গেই ছিল, এবং তখন আর কি ওকে আমি বললাম যে ল্যান্ড ওনার হিসাবে ওকে আমি 50% আমি ওকে বলছি যে আমরা যেহেতু হাজবেন্ড ওয়াইফ, তো আমি একটা বিজনেস করব, তুমি এখানে থাকবা না, এটা তো হয় না। হুম। তুমি তো সবকিছু করতে হবে। ইনফ্যাক্ট আমি যখন গান করব না, তখন কি আমাকে আর আমার বাচ্চাকে তুমি দেখবা না? তখন সে বললো অবশ্যই, কেন না। তা আমি বললাম যে এই বিজনেসটাকে তুমি সুন্দর করে রেডি করো। তো আমার 50% ওনারশিপ আমি ওকে দিয়ে রেখেছি, এবং এটার পুরো আমাদের লোন করাও আছে ব্যাংকে, এবং সেটার সাথে আহ, এই পার্টটা চলছে। ওখানেই আছে, আমার শ্বশুর শাশুড়ি দায়িত্বে ছিলেন, এখন ওখানে আলাদা ম্যানেজার আছে, উনি এটা মেনটেন করছেন। আর আসলে আমরা সবকিছু জয়েন্ট করেছি, মানে কিন্তু এখন যখন আপনারা এখন সেপারেট, এখন সেই জায়গাগুলোতে একটু কনফ্লিক্ট তৈরি হবে না? এখন ওই জায়গাটা তো তারই এলাকায় সম্ভবত। আমার জায়গার থেকে তো আমি আপনাকে আগেই বললাম, আমার জায়গার থেকে আমি কোনো কিছুই কনফ্লিক্ট, সরি, যাই, কোনো সমস্যা নেই। আমার জায়গা থেকে আমি কোনো প্রবলেম ক্রিয়েট করব না। কারণ দেখেন, আপনি যখন স্বেচ্ছায় আপনার ভালোবাসার মানুষকে আপনি কিছু দিচ্ছেন, তো আপনি তো আর এই টাইপের বেইমান না যে আবার ওখান থেকে আপনি এটা কেড়ে নিয়ে চলে আসবেন। আর আমি আপনাকে আগেই বলেছি যে আমার বাচ্চার বাবা সে, আমি তাকে সমাজের সামনে ছোট করে আসলে আমার লাভটা কি হচ্ছে, বা উনিও যদি সেটা করে তাহলে উনার লাভটা কি? এটা ক্ষণিকের একটা রাগ, আর রাগ আমাদের চরম ক্ষতি করে। আমি এখানে শয়তানকে কোনোভাবেই জয়ী হতে দিব না, অ্যালাউ করব না। আর আমাদের প্রধান শত্রুই হচ্ছে শয়তান, আমরা যারা মুসলমান আছি। তো আমি কোনোভাবেই শয়তানকে জয়ী হতে এই কারণে দিব না, কারণ আমার বাচ্চার বাবা যদি একটা আমার সম্পদের 50% পেয়ে যায়, তো অসুবিধা কি? আমি কি এটার জন্য মরে যাব? ধরেন কালকে যদি আপনারা নিউজ পান যে আমি মারা গিয়েছি, তা আমার কি সম্পদ আমাকে সঙ্গে আপনারা কবরে দিয়ে আসবেন? নিশ্চয় না। তো আমি কষ্ট করে আর্নিং করেছি কার জন্য? আমার বাচ্চার জন্য, আমার পরিবারের জন্য। আমার কথা হচ্ছে যে যা কিছু পৃথিবীতে হোক, আমার বাচ্চারা যেন সেটা পায়। এবং তার সাথে আমার সুন্দর করে কথা হয়েছে যে আমার দুটো মেয়ে আমার সম্পদটা সুন্দর করে এমন ভাবে সেট করে দিবেন, আমার দুটো মেয়ে যেন এই জিনিসটা পায়। আমার বাবা মা, আমার ভাইয়ের জন্য তাদের পোর্শন আমি আলাদা করে ওটা করেছি। সবাইকে তো আল্লাহ পৃথিবীতে সবকিছু দিয়ে পাঠায় না। আমাকে আল্লাহ এক্সেপশনাল ভাবে যদি পাঠিয়ে থাকে, আমি আমার পরিবারের জন্য করতে পারছি, আলহামদুলিল্লাহ। বড় কিছু করার নাই, ছেলেরা তো সারাক্ষণ করছে, আমরা অ্যাপ্রিসিয়েটটা কম করি। তবে পুরুষ মানুষকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তারা অনেক বেশি পরিশ্রমী। এর মানে আমি আর্নিং করছি মানে যে আমার মধ্যে অনেক অহংকার, অনেক কিছু, ভাই কিছুই না। সবাই সবার মতো কষ্ট করছে, আমরা সবাই আমাদের পরিবারের জন্যই করছি। দিন শেষে যাতে আমাদের পরিবার, আমাদের কাছের মানুষগুলো ভালো থাকে। আমার তরফ থেকে ওই ঝামেলাগুলো কখনোই হবে না, আমি ওটা কখনো করতেই চাই না। এক্স্যাক্টলি। আমরা একটু সাফিয়ার কাছে যাই, সে অনেকক্ষণ ধরে বোর হয়ে যাচ্ছে। সাফিয়া, তুমি কিছু বলো। তুমি এই যে মা তোমাকে কখন গান শেখায়, তুমি কখন গান শেখো, কখন স্কুলে যাও, কখন তুমি হোমওয়ার্ক করো, একটু শুনি আমরা। শুক্রবার হলে মা গান শুক্রবার হলে? শুক্রবারে হলে কে যেন আমাকে নিয়ে খালি বাইরে বাইরে নিয়ে যায়, অনেক গিফট কিনে নেয়, তারপরে বলে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আম্মু শুধু এই দিন দুটো আমার, আমরা শপিং এ যাব, আমরা পিৎজা খাবো। তোমার কি খেতে ভালো লাগে?
আমার বাইরের জিনিস সবথেকে বেশি পিৎজাই খেতে। পিৎজা খেতে ভালো লাগে? পিৎজা খেলে তো শরীর খারাপ হয়ে যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে। না না, খালি পিৎজা খাবে কেন? চকলেট ওটা কোথায় যাবে? আমি একটা জিনিস জানতে চাই, আপনি যখন আপনার গুরুদের কথা স্মরণ করছেন তখন আপনি এই প্রশ্নটা বা এই প্রশ্নতে টাচ করছেন, এটা আসলে মানে বিশেষ বা বিশেষ কোনো ব্যাপার আছে কিনা আর কি? এটা আসলে গুরুজনের যারা অনেক মানে সম্মান সম্মান করে পূজনীয় আর কি, ওই সম্মানটা দেওয়ার আগে একটু আমরা জাস্ট একটু ধরে নিই। এটা সম্মান দেখানো, এটা গুরুর কাছ থেকে শিখেছি। আচ্ছা, এটার বিশ্লেষণ জানতে হলে আমার গুরুজিকে এখানে ডাকতে হবে। আপনাদের দুজনকে আজকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজকে আমরা আড্ডা দিলাম আমাদের প্রিয় সঙ্গীত শিল্পীর সঙ্গে। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।